সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন সফটসবেরি আয়োজিত স্ট্রিমিং উইথ কাজী রুনা অনুষ্ঠানে। এই আড্ডায় আজকে যিনি যুক্ত হয়েছেন তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি এমডি লাইসুল ইসলাম রিজভী। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে কাজ করেন। তিনি আছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কর্মরত আছেন। আজকে আমরা কথা বলবো গুগলের ক্যারিয়ার বিষয়ে। এই বিষয়ে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান তাহলে আপনারা সরাসরি মন্তব্য করতে পারেন। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারেন, আমাদের অতিথি সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জনাব লাইসুল ইসলাম রিজভী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই ভালো আছেন, আপনি নিশ্চয়ই অফিস করছেন ঘরে বসে এখন এই সময়। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি ইন দিস লাইভ সেশন। হ্যাঁ, ভালো আছি। করোনার মধ্যে আমরা জানি সবাই আমরা লকডাউনে আছি। আমাদের অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম এবং স্টেট ওয়াইড ওয়ার্ক ফ্রম হোম রেকমেন্ডেশন দেওয়া আছে। তো আমরা সবাই আসলে বাসা থেকেই কাজ করছি। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানটি সফটসবেরির এই অনুষ্ঠানটি ফেসবুক পেজে এখন লাইভে আছে। আপনি যদি আপনার বন্ধুদের সাথে লাইভটি শেয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার করতে পারেন, আমরা একটু আপনাকে সময় দিয়ে নিচ্ছি। আমরা আজকে কথা বলবো গুগলের ক্যারিয়ার বিষয়ে। গুগলে যারা কাজ করছেন, এখন যারা কাজ করছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। লাইসুল ইসলাম রিজভী, তিনি গুগলে কাজ করছেন, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন এবং ভবিষ্যতে যারা গুগলে কাজ করতে চান তাদের জন্য তিনি অনেকটা দিক নির্দেশনা দিবেন, কি ধরনের প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে তিনি কথা বলবেন। এবং এই করোনার সময় কিভাবে এই বড় বড় সার্চ ইঞ্জিন গুগল বা ফেসবুক বা ইউটিউব এরা কিভাবে ঘরে বসে কাজ করে, সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়েও আজকে আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথির সঙ্গে। এই অতিথিকে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান এই গুগলে ক্যারিয়ার বিষয়ে বা আইটির ক্যারিয়ার বিষয়ে, সেক্ষেত্রে আমার অতিথি নিশ্চয়ই সে প্রশ্নের উত্তর দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কিন্তু প্রশ্নটি করে নিতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটাও করে নিতে পারেন। আমি লাইসুল ইসলাম রিজভী আপনার কাছে আসতে চাই। বলা হয়ে থাকে যে কয়টি ভালো কর্ম পরিবেশ আছে তার মধ্যে গুগল হচ্ছে অন্যতম, মানে সবচেয়ে ভালো কর্ম পরিবেশ রয়েছে গুগলে। আপনি প্রায় 2 বছর ধরে গুগলের হেডকোয়ার্টারে কাজ করছেন, তো আপনার অভিজ্ঞতা কি আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলেই গুগল বিভিন্ন জরিপে উঠে এসেছে যে গুগল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক প্লেস ইন দিস প্ল্যানেট। গুগল বেসিক্যালি তার এমপ্লয়ীদের খুব খুব ভালো মতো টেক কেয়ার করে। যেমন আমার ক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওয়ান অফ দ্য পার্কস হচ্ছে গুগলে জব করার, যে এখানে মাইক্রো ম্যানেজ করা হয় না। যেমন আপনি আপনি প্রতিদিন সকাল 9টায় অফিসে যাবেন, নট নেসেসারিলি। আপনার যখন নিজের রুটিন অনুযায়ী আপনি অফিস করবেন, অ্যাজ লং এজ আপনি আপনার প্রজেক্ট বা আপনি আপনার কাজ ঠিক মতো করছেন, ডেলিভার করতে পারছেন, আপনি আপনাকে কেউ কোনো কোয়েশ্চেন করবে না। তো এই ব্যাপারটা আমার জন্য খুবই খুবই স্বস্তিদায়ক একটা ব্যাপার। আর এছাড়াও গুগল ক্যাম্পাস আসলে তারা গুগলের অফিস পরিবেশ যদি বলতে হয়, তারা বেসিক্যালি এটাকে অফিস বলে না, ক্যাম্পাস বলে। তো এখানে আসলে একটা ইউনিভার্সিটির মতো আপনি সবকিছু পাবেন। যেমন ইউনিভার্সিটিতে আমরা জানি লাইব্রেরি বা ক্যাম্পাসে লাইব্রেরি থাকে, এখানেও ওরকম অনেক অনেক শেখার অনেক স্কোপ আছে। যেমন ধরেন অনেক অনেক ধরনের কোর্স কোর্স চলে এই গুগলে। চাকরি করার সাথে সাথে আপনি সেখানে অনেক কোর্স করতে পারবেন। ধরেন আপনি রান্না শিখতে চান, রান্না শিখতে পারবেন। আপনি গিটার শিখতে চান, সেই গিটার লেসন আছে। তারপরে এটা ছাড়াও আমি যদি বলি যে ক্যাম্পাসে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে এখানে ফ্রি ফুড, মানে প্রতিদিন গুগলের, আমি হেডকোয়ার্টারে জব করি, সো এখানে কম করে হলেও 30 থেকে 40টা ক্যাফে রয়েছে। প্রত্যেকটা ক্যাফেতে সারাদিনের জন্য ফ্রি ফুড। এটা এটা অনেক হেল্প করে আর কি, যে আপনি যখন কাজ করছেন, অফিসে কাজ করছেন, লাঞ্চের জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হচ্ছে না বা লাঞ্চ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। ইভেন আপনি যে কোনো অড সময়ে আপনার খিদা লেগে গেছে, সেই ক্ষেত্রে আপনি খুব কাছেই উইদিন 100 মিটার্স আপনি ফুড পেয়ে থাকবেন। তো এইসব সুবিধা কিছু রয়েছে আর কি, পার্কস এন্ড বেনিফিটস বলতে। ধন্যবাদ আপনাকে।
এখন আপনি যে ধরনের কাজ করেন গুগলে সেই সম্পর্কে যদি একটু বলতেন। আমি আমি গুগলে জয়েন করেছি 2018 সালে, 2 বছর হয়ে যাচ্ছে। আমি গুগলের ইউটিউবে আছি। তো ইউটিউব বেসিক্যালি গুগলের একটা প্রোডাক্ট এরিয়া। আমরা সবাই জানি ইউটিউব সবাই ইউজ করি। তো আমি হুম। ইউটিউবের মিউজিক অ্যান্ড প্রিমিয়াম এই অর্গানাইজেশনে আছি। তো এখানে আমাদের হ্যাঁ, আমি আমি ছাড়াও এছাড়াও বাংলাদেশী আরো 3 জন ইউটিউবার আছে। 3 জন ইউটিউব ইঞ্জিনিয়ার আছে। সরি, ইউটিউবার এবং ইউটিউব ইঞ্জিনিয়ার ইজ ডিফারেন্ট থিং। গুগল হেডকোয়ার্টারে কাজ করছেন আপনার জি, জি, সঙ্গে। জি। গুগল আচ্ছা, হেডকোয়ার্টারে আমি কাজ করছি। জি। আচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে গুগলের মোট কতগুলো অফিস রয়েছে পুরো পৃথিবী জুড়ে? কতজন ইঞ্জিনিয়ার আছেন? গুগলে হ্যাঁ, গুগলে ওয়ার্কফোর্স যদি চিন্তা করেন বেশিরভাগই ইঞ্জিনিয়ার হুম, এবং অলমোস্ট 1 লাখ, মানে 1 লক্ষ 100,000 ইঞ্জিনিয়ার্স অল ওভার দ্য হুম, ওয়ার্ল্ড। হুম, আর অফিস বেসিক্যালি ইটস অ্যান আমেরিকান কোম্পানি, বাট আপনার অফিস আমেরিকা জুড়ে আছে, ইউরোপ জুড়েও আছে, এশিয়াতে হুম। আছে, মানে 30 থেকে 40টা দেশে আছে। সব সব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই গুগলের একটা করে অফিস রয়েছে। ইন্ডিয়াতে রয়েছে 4টা। আচ্ছা। হুম। আনফরচুনেটলি বাংলাদেশে এখন পর্যন্ত নেই। সিঙ্গাপুরে আচ্ছা, আছে আরকি। আচ্ছা, কিন্তু এই যে বাংলাদেশে নেই, আনফরচুনেটলি আপনি বলছেন। তো বাংলাদেশে এখনকার যারা আছে ইয়াং জেনারেশন, তারা ইয়াং জেনারেশন বলেন বা বাংলাদেশের বেশিরভাগ মানুষ গুগল ইউজ করে। গুগল বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন। প্রচুর ইউজার আছেন। কিন্তু কেন বাংলাদেশে ঠিক মানে অফিস নেই? আপনার কি মনে হয়? এই ব্যাপারটা আসলে দেখুন, শুধু গুগল না, মানে গুগল, ফেসবুক, আদার বড় কোম্পানি যদি চিন্তা করেন, মাইক্রোসফট, সবাই কিন্তু বাংলাদেশে হুম, মানে বাংলাদেশে কেউই এই বড় বড় কোম্পানির কেউই বাংলাদেশে তাদের অফিস এখন পর্যন্ত নেয় নাই বা নিতে হুম, পারেনি। আমার এটা মনে হয় যে আম, এখনো আমাদের যেসব বিষয়ে ল্যাকিংস রয়েছে, যে সরকারের পলিসিগত কিছু সমস্যা হয়তো রয়েছে, যে এখানে হুম, এইসব বড় বড় কোম্পানি অ্যাট্রাক্ট করতে গেলে আরো বেটার ফেসিলিটিস দরকার হবে। পেমেন্ট গেটওয়ে একটা বড় সমস্যা। হুম, বাংলাদেশের মানুষ এখনো ক্যাশ আমরা এখনো ক্যাশ সোসাইটিতে আছি। তো এখানে ক্রেডিট কার্ড বা ক্যাশলেস যতদিন না পর্যন্ত মানুষ এই জায়গায় কনভার্ট করবে, হুম, ততদিন আসলে এইসব বড় কোম্পানিকে অ্যাট্রাক্ট করা যাবে না বাংলাদেশে। এটা ছাড়াও আমার কাছে মনে হয় যে পারচেজিং পাওয়ার একটা বড়সড় ব্যাপার। বাংলাদেশের মানুষ, আমি জানি না ঠিক আহ, কতটুকু, মানে আমেরিকাতে একটা এভারেজ পার্সনের যে পারচেজিং পাওয়ার আছে, হুম, বাংলাদেশের মানুষের হয়তো সেটা নেই, বা বাংলাদেশের মানুষ অতটা আহ, এই মুহূর্তে মানে ইন্টারেস্টেডও না যে আহ, যে তারা হয়তো কোনো একটা সার্ভিসের জন্য এরকম পে করবে, গুগলে কোনো একটা সার্ভিসের জন্য পে করবে। সো সব মিলিয়ে আরো একটা রিজন হচ্ছে যে বাংলাদেশে আম, এইসব ধরেন বড় একটা কোম্পানি বাংলাদেশে সেট আপ করলো, বাট হুম, তারা বাংলাদেশ থেকে লোকাল ট্যালেন্ট পুল পাবে কিনা, মানে বাংলাদেশেই অফিস প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই বাংলাদেশের এখানে রিক্রুট করা হবে বেশি। তো হুম। সেক্ষেত্রে বাংলাদেশে এনাফ ট্যালেন্ট পুল আছে কিনা, এটাও একটা কোশ্চেন। আমার মনে হয় কিছু আহ, সমস্যা তো আছে এখানে, আরো কিছু পলিসিগত প্লাস আরো বেটার ইউনিভার্সিটি, বেটার কারিকুলাম, আমাদের সিএস এডুকেশন, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের আরো বেটার কিছু এডুকেশন পলিসি দরকার হবে। তো সেক্ষেত্রে যারা এই বিষয়ে কাজ করছেন, যারা এই বিষয়ে নীতি নির্ধারক, তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে গুগলের মতো বড় বড় কোম্পানিগুলো, গুগল, ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুলে, যার মাধ্যমে আমাদের দেশে যারা আইটি নিয়ে কাজ করছেন তারাও অনেক কাজের সুযোগ পাবেন। তো গুগলে কাজ করা আসলে একটি স্বপ্নের বিষয়ের মতো। আমি কাজ করব, আপনি আপনি ফরচুনেটলি কাজ করছেন গুগলের হেডকোয়ার্টার্সে, বা আপনার সাথে আরো 3 জন আছেন। তো এক্ষেত্রে যারা কাজ করতে চায় তাদের কি ধরনের প্রস্তুতি নিতে হয় এবং সেই প্রস্তুতিটা কোন পর্যায় থেকে নিলে ভালো হয় বলে আপনি মনে করেন? আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আসলে ব্যাচেলার্স ডিগ্রি যখন একটা স্টুডেন্ট করছে, তখন সে যদি স্বপ্ন দেখে থাকে যে হ্যাঁ, আমি এরকম বিগ ফোর কোম্পানিজ, ফ্যাং যেটা বলে, ফেসবুক, অ্যামাজন, অ্যালফাবেট, নেটফ্লিক্স এন্ড গুগল, সো এগুলো এই ধরনের বড় বড় কোম্পানিতে জব করতে গেলে, বা ভালো সিলিকন ভ্যালির যে কোনো রিনাউন্ড কোম্পানিতে জব করতে গেলে অবশ্যই সেই প্যাশনটা থাকতে হবে এবং সাথে সাথে হার্ড ওয়ার্ক থাকতে হবে।
আমরা কম্পিউটার সায়েন্স এডুকেশনে যারা আছি তারা সবাই জানি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং স্কিল এই জিনিসগুলোতে প্রবলেম সলভিং এর অনেক এক্সপিরিয়েন্স থাকলে অনেকটা ইজি হয়ে যায় এই ধরনের টেকনিক্যাল ইন্টারভিউ ক্র্যাক করা। সো আমি দেখেছি যে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকে বা নিয়মিত প্রবলেম সলভ করে থাকে আমাদের অ্যাক্সেস আছে অনেক অনলাইন কম্পিটিশন হয়ে থাকে সেসব জায়গায় যারা পার্টিসিপেট করে থাকে বা নিয়মিত প্রবলেম সলভিং এর উপরে থাকে যাদের অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার এসব বিষয়ে সম্যক ধারণা থাকে এবং কোর কম্পিউটার সায়েন্স যেমন অপারেটিং সিস্টেম কম্পাইলার বা নেটওয়ার্কিং এই ধরনের সাবজেক্টে যাদের ক্লিয়ার কনসাইজ কনসেপশন থাকে তাদের জন্য সুবিধা হয় আসলে এই ধরনের বড় বড় টেকনিক্যাল ইন্টারভিউ পেরিয়ে যাওয়া। আড্ডার এই অংশে আমরা দর্শকদের মতামত জানতে চাচ্ছি, তারা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা যদি সেই মতামতগুলো একটু পড়তে পারি তাহলে সুবিধা হয়। আমি চেষ্টা করছি সেই মতামতগুলো পড়ার জন্য। আমার সামনে তাশফিদ চৌধুরী, তিনি বলেছেন গুড টু সি ইউ রিজভি। আমি কমেন্টগুলো পড়ছি। নাজার চৌধুরী, হ্যালো রিজভি, গুড টু সি ইউ। ভূপাতি বর্মা, নাইস টু সি ইউ। তারপরে হাফিজ আল আসাদ, গুড টু সি ইউ। আপনাকে সবাই দেখে অনেক খুশি হচ্ছে কারণ আপনি অনেক দূরে থাকেন। মিথুন রক, হ্যাপি টু সি ইউ রিজভি। তাফি রহমান, ফিলিং প্রাউড ফর ইউ ফ্রেন্ড। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে বলতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি কোনো প্রকার মতামত দিতে চান দিতে পারেন, বা যদি কোনো প্রকার প্রশ্ন থাকে সেটিও করতে পারেন। আমার অতিথি নিশ্চয়ই সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি এখন আপনার কাছ থেকে জানতে চাই আপনি ঠিক কিভাবে আসলে, আমি জানি আপনি নটরডেমের স্টুডেন্ট ছিলেন, তারপরে আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, তারপর আপনি অন্য জায়গায় চাকরি করেছেন। আমি একটু আপনার কাছ থেকেই শুনতে চাই আপনি শেষ পর্যন্ত গুগলের হেডকোয়ার্টারে কিভাবে চাকরিটি পেলেন, কাজ করার সুযোগ পেলেন। হ্যাঁ, আমি আসলে আমার বেড়ে ওঠা দিনাজপুর শহরে, দিনাজপুর জেলা স্কুলের ছাত্র। সো আমি আমার স্কুল ভুলে গেলে হবে না। আমি অবশ্যই আমার স্কুলের কথা মনে করতে চাই। আমি দিনাজপুর জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেই, তারপরে নটরডেম কলেজে ভর্তি হই, দেন পরবর্তীতে বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট করেছি। এরপরে বাংলাদেশে আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে 2-2.5 বছরের মতো শিক্ষকতা করেছি। পরবর্তীতে আমি আমেরিকা আসি স্কলারশিপ নিয়ে মাস্টার্স করার জন্য। ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। এরপরে আমি আসলে তারপর চাকরি খুঁজছিলাম। আমি আমেরিকাতে আমার প্রথম জব ছিল ইয়াহুতে। 1 বছরের মতো ইয়াহুতে জব করেছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। দেন আমি আসলে গুগলে এপ্লাই করি। এর মাঝখানে আমি সবসময় প্রিপারেশনের উপরেই ছিলাম। আমি মাস্টার্স চলাকালীন সময়ে প্রিপারেশনের মধ্যেই ছিলাম। তো চেষ্টা করেছি, ফাইনালি 2018 সালে গুগল থেকে অফার পেয়ে যাই এবং পরবর্তীতে গুগলের মাউন্টেন ভিউ অর্থাৎ গুগলের হেডকোয়ার্টার যেটা, সেখানে আমি ইউটিউবের একটা টিমে জয়েন করি। আপনার এখনকার সময়ের স্বপ্ন কি, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? হ্যাঁ, অবশ্যই ক্যারিয়ার ল্যাডারে আমি আরো উপরে উঠতে চাই। হয়তো গুগলে অনেক অনেক অপরচুনিটিস আছে। এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টে কাজ করেন সেটা আসলে মিলিয়ন্স অফ পিপলের লাইফ ইনফ্লুয়েন্স করে। এটাই সবচেয়ে অনেক বড় স্যাটিসফ্যাকশন। তো হ্যাঁ, আমি এই গুগলের ক্যারিয়ারই আরো অনেক উপরে উঠতে চাই এবং অবশ্যই দেশের জন্য যদি কিছু করা সম্ভব হয় অবশ্যই করতে চাই সেটা। আমি সেই প্রশ্নই আসতে চাচ্ছিলাম যে বাংলাদেশ নিয়ে আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, যদি ভবিষ্যতে সুযোগ থাকে কন্ট্রিবিউট করার এট এনি স্কেল, যেকোনো স্কেলে যদি কন্ট্রিবিউট করার সুযোগ থাকে আমি অবশ্যই চাইবো যে আমি দেশকে কিছু দিতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশের স্কলাররা, যারা স্কলার তারা বেশিরভাগই এই যে বহির্বিশ্বে চলে যান। আমেরিকা চান্স পেলেন, সেখানে পড়াশোনা করলেন, আপনি সেখানে একটি ভালো চাকরি পেলেন, আপনি সেখানে চাকরি করলেন, বা এরকম বহির্বিশ্বে চলে আসেন। তো
তো সেক্ষেত্রে আবার দেশে ফেরার সম্ভাবনা খুব কম থাকে। তো আপনার ক্ষেত্রে কি সেরকম কিছু আছে? সেই দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে? এই প্রশ্নটা তো আসলে ভবিষ্যতের কাছেই আছে। বাট আপনি যদি দেখেন যে দুনিয়াতে আসলে আ ইন্ডিয়ান কমিউনিটি আমি আমি যদি বলি যে Google এ সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে আ হুম, চায়না থেকে চাইনিজ ইঞ্জিনিয়ার অথবা হুম, ইন্ডিয়ান আ ইঞ্জিনিয়ার্স, ইন্ডিয়ান কমিউনিটি। তো তারা আপনি যদি চায়নাতে লক্ষ্য করে দেখেন যে চায়না থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আমেরিকাতে বা অন্যান্য আমি একটু ইউরোপে ইন্টারাপ্ট করি। একজন প্রশ্ন করেছেন। আমি প্রশ্নটি একটু নিতে চাই। আপনার কাছ থেকে তার উত্তরও চাচ্ছি একটু। চেষ্টা করবেন নিশ্চয়ই তার উত্তর দেওয়ার। নাজার চৌধুরী তিনি বলেছেন, "ক্যান ইউ সে সামথিং অন monetization of YouTube in Bangladesh?" শিওর। আ হ্যাঁ। আ আমি আমি যেটা বলছিলাম যে আ যদি চায়নার কমিউনিটি লক্ষ্য করে থাকেন, সেখান থেকেও প্রতি বছর অনেক স্টুডেন্ট আমেরিকাতে বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন হুম, কান্ট্রিতে আসে, জব হুম, করে। বাট তারা কিন্তু এখন ফেরত যাচ্ছে। কারণ চাইনিজ ইকোনমি এতটাই ভালো করছে, তারা নিজ দেশে হুম, ফেরত যাচ্ছে। আ হুম, তো আম আমাদের যদি জীবদ্দশায় সেরকম কোনো কিছু হয়, অবশ্যই সেরকম সুযোগ থাকলে আমাদের গ্র্যাজুয়েটরাও ফেরত যাবে বাংলাদেশে। এটা আমি আশা রাখি। আর আ মনিটাইজেশন YouTube এ মনিটাইজেশন নিয়ে যেটা হয় যে হ্যাঁ, বাংলাদেশে YouTube মনিটাইজেশন এটা তো হুম, চলছে। তো হুম, এখানে বেসিক্যালি মনিটাইজেশন ব্যাপারটা হচ্ছে যে আপনি অ্যাজ এ ক্রিয়েটর আপনি যখন একটা YouTube চ্যানেল ক্রিয়েট করেন এবং আপনি সেখানে ভিডিও আপলোড করেন সেই চ্যানেলে। তো হুম, মানুষজন যখন সেই ভিডিওটা পছন্দ করে, সেই ভিডিওটা দেখে অনেকবার। হুম, বাই দ্যাট টাইম YouTube কিন্তু সেই ভিডিওর থ্রুতে অনেকগুলা অ্যাডস দিয়ে আ নিশ্চয়ই তার কিছু রেভিনিউ আর্ন করে। হুম, তো YouTube যেটা করে যে ক্রিয়েটরকে সেই রেভিনিউ এর একটা অংশ আ ক্রিয়েটরকে দিয়ে থাকে। সো এইভাবেই ক্রিয়েটররা আসলে মনিটাইজ করতে পারে বা কিছু আর্ন করতে পারে। মানে আমাদের দেশে যে ইউটিউবার কনসেপ্ট যেটা, হুম, বাংলাদেশে অনেক প্রমিনেন্ট ইউটিউবার আছে। তারা কিন্তু হুম, তাদের আয়ের বিশাল একটা অংশ আসলে YouTube ভিডিও ক্রিয়েট করেই তারা পেয়ে থাকে। তো বেসিক্যালি YouTube ওই ভিডিও গুলো প্লে করে যেই রেভিনিউ আর্ন করে অ্যাডস থেকে, তার হুম, একটা হুম। অংশ সে হয়তো ক্রিয়েটরদের দিচ্ছে। তো এটাই YouTube মনিটাইজেশন এটাই এবং বাংলাদেশে এটা তো চলছে এখন YouTube মনিটাইজেশন। আচ্ছা। আমি আগের প্রসঙ্গে আবার আসতে চাই যে আপনি বলছিলেন যে বাংলাদেশে আবার ফিরে যাবেন কিনা? যদি সুযোগ হয়, বাংলাদেশে সেই ধরনের সুযোগ হয় আপনি কি ফিরে যাবেন? আমার প্রশ্নটি ছিল এরকম, আপনি উত্তর দিচ্ছিলেন। যদি আবার সেই প্রশ্নে ফিরে যাই। হুম, হ্যাঁ, আমি তো আ বললাম যে যদি সে ধরনের সুযোগ সুবিধা থাকে অবশ্যই ফেরত যাবো। অবশ্যই। আমার ফ্যামিলি এখনো বাংলাদেশেই আছে। সো বাংলাদেশ আমার আ মানে পার্ট অফ মাই আইডেন্টিটি। এটা তো আমি কখনোই ফেলে দিতে পারব না। কখনোই ফেলা সম্ভব না। সো বাংলাদেশের সাথে টাইস অবশ্যই থাকবে আমার সবসময় থাকবে। এবং ফেরত যদি যদি সুযোগ হয় ফেরতও যেতে পারি আরকি। আচ্ছা। আরেকজন প্রশ্ন করেছেন নাসিরুল ইসলাম। তিনি বলেছেন, "Any suggestions for the dreamers to step into the TS world like you? Any suggestions হ্যাঁ, for এই the dreamer?" টেক ওয়ার্লড এ হ্যাঁ, আমি বলব যে অবশ্যই প্যাশনেট হতে হবে। একটা জিনিসে হুম, প্যাশন পারসিউ করার মতো পারসিভারেন্স থাকতে হবে যে অনেক আ মানে অনেকে হয় যে আজকের দিনে আমার এটা পছন্দ হচ্ছে, আমি আজকে পাইলট হব, কালকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, হুম, পরশুদিন হুম, অন্য কিছু হব। হুম, এরকম করলে উম ফোকাস যদি না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা তো হয়ই। বাট আমি বলব যে যদি প্যাশন থেকে থাকে এবং হার্ড ওয়ার্ক করার সুযোগ থাকে, লেগে থাকতে হবে আরকি। মানে যত বেশি করে কম্পিটিটিভ প্রোগ্রামিং এই ধরনের আ কম্পিটিশন থেকে যত বেশি স্কিল অর্জন করা যায়, এটা ততই সুবিধা হবে যে টেক ওয়ার্লড এ আপনি তত ইজিলি আসলে বড় কোম্পানিতে আপনি জব পেতে পারবেন। মানে স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন স্বপ্ন থাকতে হবে এবং বাস্তবায়নের ইচ্ছাও স্বপ্নের থাকতে পিছনে লেগে হবে, থাকতে হবে। জি। লেগে থাকতে হবে, মানে অনেকদিন ধরেই লেগে থাকতে হবে আমি এবং আমি আমার না হওয়া এক্সপেরিয়েন্স পর্যন্ত। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে আমি আসলে Google এ এর আগেও আমি হুম, ২ বার এপ্লাই করে আমি ২ বার রিজেকশন পেয়েছি। হুম। তো অন এভারেজ এরকম Google এ জব পাওয়ার আগে এক্ষেত্রে হতাশাগ্রস্ত হলে হবে না। মানুষ ২-৩ বার রিজেকশন এর মধ্য দিয়ে যায় হতেই আরকি। পারে। আমি যেটা যেটা জেনেছি। তো হ্যাঁ, হতাশ হলে চলবে না, ছেড়ে দিলেও চলবে না, লেগে থাকতে হবে। লেগে থাকতে হবে। আচ্ছা, আমি এবার একটু
বর্তমান প্রসঙ্গে আসতে চাই, আপনি করোনার মধ্যে কাজ করছেন। পুরো পৃথিবী এখন করোনার মধ্যে কাজ করছে। যারা আইটি নিয়ে কাজ করছে বা যারা এরকম বড়, বড় প্রতিষ্ঠানে কাজ করছে সবাই ঘরে বসে কাজ করছে। তো আপনার এই যে ঘরে বসে কাজ করছেন, হোম অফিসের মাধ্যমে কাজ করছেন, কোন প্রকারের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এই সময়? আম আমাদের আমাদের মানে এই টেক টেক জব গুলোতে আসলে আ একটা সুবিধা আছে যে আমরা রিমোট ওয়ার্ক খুব সহজে করতে পারি। হুম, বাট আই এম সিউর আদার ওয়ার্কার্স যারা তাদের সব কাজ কিন্তু এই রিমোটলি করা সম্ভব না। তো আমাদের আমাদের টেক কোম্পানি গুলোতে এই দিক থেকে একটা সুবিধাজনক অবস্থানে আছে তারা যে আমরা খুব সহজে ইজিলি রিমোট ওয়ার্ক ফ্রম হোম খুব ইজিলি করতে পারছি। হুম, আ বাট আমাদের গুগলের মধ্যেও কিছু হার্ডওয়্যার সেকশন আছে যেখানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের অবশ্যই অফিসে যেয়ে কাজ করতে হবে। তো কাজ করতে হয়। আমি ঠিক জানি না সেক্ষেত্রে গুগল কি পলিসি নিয়েছে। বাট আমাদের জন্য যেমন আমার বেসিক্যালি ওয়ার্ক ফ্রম হোম আমাদের রেকমেন্ডেড এই বছর পুরো ২০০০ পুরো বছরটি আপনাদেরকে পুরো বছরই আমাদের ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক এইভাবেই ফ্রম চলবে। বাসা থেকে কাজ চলবে। আচ্ছা। আ হ্যাঁ, মানে আমি আসলে সেক্ষেত্রে জানতে চাই, মানে এই যে হোম অফিসের মাধ্যমে কাজ করছেন, আপনারা কি সেই অফিসিয়াল টাইমটা মেইনটেইন করছেন? অবশ্যই টাইম তো মেইনটেইন করছি। আম প্রপারলি প্রপার টাইমে মিটিং অ্যাটেন্ড করা বা ঠিকমতো হুম, প্রজেক্ট ডেলিভার করা, লঞ্চ করা এগুলো তো চলছে। আগের মতই চলছে। হুম, বাট অবশ্যই ইটস নট ইজি। মানে আপনি বাসায় এতদিন এই আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন এ আপনি বাসায় বসে আছেন। হুম, মেন্টাল স্ট্রেস তো অবশ্যই একটা বড় ব্যাপার এখানে। প্লাস এমনি পুরো সব আনসার্টেনিটি মিলিয়ে আমি আমি সবসময় আমার দেশের জন্য, আমার ফ্যামিলির জন্য চিন্তা হয়। আমার মা আছে দেশে। তো হ্যাঁ, এই ব্যাপারগুলো আ অবশ্যই আমাদের কোম্পানি থেকে অ্যাড্রেস করা হচ্ছে যে হুম। তারা এক্সপেক্ট করছে যে আমি ফুল ফ্লেজড এফিশিয়েন্সি হয়তো দিতে পারব না। মানে আমি 100% এফিশিয়েন্ট থাকবো না আমি যদি ওয়ার্ক ফ্রম হোম করি। বাট স্টিল তারা এটা অ্যালাও করছে কারণ বিকজ অফ দ্য প্যান্ডেমিক সিচুয়েশন। আচ্ছা। আ এই সময়ে গুগল কি আপনাকে জানা মতে গুগল নতুন কোন সেবা নিয়ে আসছে? আপনি কি জানেন কিছু এ বিষয়ে? গুগল হ্যাঁ, আসলে এই কোন একটা প্যান্ডেমিক হলে, কোন একটা মহামারী হলে দুনিয়াতে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি যদি একটু হুম, একটু বিস্তারিত বলি যে ২০০৮ সালেও কিন্তু আম যখন গ্রেট ইকোনমিক ডিপ্রেশন হয়েছিল তখন আচ্ছা, হুম, আর পরবর্তীতেই ওই ডিপ্রেশন থেকে যখন বের হলো দুনিয়া তখন কিন্তু সাথে, সাথে অনেক কোম্পানি এসছে। অনেক নামকরা হুম, কোম্পানি যেমন আপনি যদি চিন্তা করে দেখেন যে Uber, হুম, Airbnb তারপরে হুম, Snapchat এই ধরনের অনেক অ্যাপ্লিকেশনস আসলে সেই আম সেই গ্রেট ডিপ্রেশন এর পরবর্তীতে এসছে। তো আমরাও এখন ওরকম একটা ডিপ্রেশন এর মধ্যে দিয়ে যাচ্ছি। হুম, তো হুম, এই ক্ষেত্রে চেঞ্জেস গুলো হচ্ছে যে অনেক কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে। আ হুম, আবার অনেক নতুন, নতুন কোম্পানি হয়তো এই করোনার পরবর্তীতে তারা স্টার্টআপ হিসেবে সামনে এগিয়ে আসবে। যেমন আমেরিকান কোম্পানি হার্টস আ হুম, তারা কিন্তু অলরেডি ব্যাংকরাপসি আ অ্যানাউন্স করেছে। তেমনি আচ্ছা, Uber, Airbnb এই ধরনের ট্রাভেল বা Lyft এই ধরনের ট্রাভেল রিলেটেড যে কোম্পানি গুলো আছে, তাদের হুম, অবস্থা খুব একটা ভালো না। মানে তাদের হুম, স্টক মার্কেটে তাদের স্টক অনেক ফল ডাউন করেছে এবং অনেক বেশি ডেপ্রিশিয়েট করছে। তো হয়তো আমি জানি না এই ২ বছর তারা সাস্টেইন করতে পারবে কিনা। এমনও হতে পারে এই ২ বছরের মধ্যে এই ধরনের কোম্পানিগুলো নিজেদের ব্যাংকরাপসি ঘোষণা করছে। সেক্ষেত্রে পোস্ট COVID-19 ওয়ার্ল্ড উইল বি ডিফারেন্ট। আই এম সিউর মানে আমরা অনেক টেকনোলজি দেখবো, নতুন, নতুন টেকনোলজি দেখবো। যেমন Facebook কিন্তু অলরেডি হুম, তারা ই-কমার্স এর একটা কনসেপ্ট নিয়ে আসছে। Facebook ই-কমার্স এ ছিল না। Amazon বেসিক্যালি ওয়ান দ্যা লার্জেস্ট ই-কমার্স কোম্পানি ইন দ্যা ওয়ার্ল্ড। বাট Facebook হুম, এখন চেষ্টা করছে যে তারাও ই-কমার্স কারণ ই-কমার্স ইস দ্যা থিং নেক্সট গো টু থিং সিউর মানে মানুষ বাসায় বেশি থাকবে। মানুষ চাইবে যে বাসায় তার জিনিস ডেলিভার হুম, হোক। সো Facebook এই ই-কমার্স এ আসছে। আর গুগল বেসিক্যালি আমার জানা মতে গুগল যেটা করছে যে গুগল এবং YouTube যেটা করছে মানুষকে হুম, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। আপনি google.com এ গেলেই কোভিড দিয়ে সার্চ করলেই আপনি আপনার হুম, লোকেশন, আপনার কান্ট্রি, আপনার স্টেট হুম, তার তার সর্বশেষ অবস্থা জানিয়ে দিবে যে কতজন কোভিডে আক্রান্ত, কতজন আ আই মিন মর্টালিটি রেট কিরকম, ডেথ রেট কিরকম, টেস্ট কতজন। তো এই হুম, ধরনের ইনফরমেশন গুলো গুগল প্রোভাইড করছে এবং অবশ্যই সেই সঠিক ইনফরমেশন দিচ্ছে। মানে মিস ইনফরমেশন করোনার সময় অনেক ধরনের অনেক আ ফেক নিউজ, হ্যাঁ, ফেক নিউজ প্রচুর, প্রচুর হচ্ছে। তো গুগল এই জায়গাটায় আ খুব ভালো কাজ করছে যে প্রপার
রেফারেন্স সহ অথেন্টিক ইনফরমেশন ইউজারদের প্রোভাইড করছে। আমি এই পর্যায়ে দর্শকদের মতামত আবার একটু দেখতে চাই। অনেক দর্শকই এই অনুষ্ঠানে মতামত দিয়েছেন। সালেহ নোমান তিনি বলেছেন, করোনা টিকা কবে আসতে পারে এ ব্যাপারে কিছু জানান। আমি জানি না করোনা টিকা নিয়ে আমার অতিথি বলতে পারবেন কিনা, কারণ হচ্ছেন তিনি গুগল সার্চ ইঞ্জিনে কাজ করেন, সেখানে করোনা টিকা আমার মনে হয় না কোনো কিছু আমরা আসলে সবাই ওয়েট করছি করোনা ভ্যাকসিন কবে আসবে। ভ্যাকসিন। হ্যাঁ, বেসিক্যালি সাধারণ জনগণ হিসেবে বলতে পারি আমরা চাই করোনা ভ্যাকসিন আসুক, কিন্তু যারা রিসার্চার এ নিয়ে কাজ করছেন তারাই ভালো বলতে পারবেন। অবশ্যই জুয়েল আমরা হোসেন এই অনুষ্ঠানটি সম্পর্কে বলেছেন, ওয়াও। তাশহিদ চৌধুরী বলছেন, লাইক দ্য ওয়ে ইউ আর টকিং, এভরি ওয়ার্ডস আর সো মিনিংফুল। ধন্যবাদ আপনাকে। বর্ণা শাস, গো অ্যাহেড। দর্শকরা আমাদের এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে নিয়েছেন, অনেক মতামত দিয়েছেন। মাহফুজা রিদি, অনেকদিন পর হয়তো আমার অতিথিকে তিনি দেখতে পেয়েছেন। রোমেল ইসলাম, গুড টু সি ইউ ডিয়ার। ফিরোজ মাহমুদ বলেছেন, দেশে আসার কোনো প্ল্যান আছে কিনা? আপনার কি দেশে যাওয়ার কোনো প্ল্যান আছে? আমি মনে হয় এই প্রশ্নের এখন এই করোনার সময় তো করোনার সময় না, মানে একদম যাওয়ার কথা বলছে না, বেড়াতে যাবেন কিনা হয়তো উনি সেটি মিনিং। অবশ্যই হ্যাঁ, মানে করোনার সময় কেউই আসলে যেতে পারছি না। করোনার সময় তো এটি একটি ডিফারেন্ট সময়, আমরা অফিসই করছি ঘরের মধ্যে বসে। সেক্ষেত্রে আমরা আমাদের দেশে যতই মন টানুক কিভাবে যাব, আপনজনের জন্য যতই মন টানুক সামনে ঈদ, কিন্তু আমাদের যাওয়ার কোনো উপায় নেই। তানবীর আসগর তানবীর উনি বলছেন, গুড টু সি ইউ আফটার আ লং টাইম। অনেকদিন পরে সবাই আমাদেরকে দেখতে পাচ্ছে। আমি যদিও আসি প্রতিদিনই অনুষ্ঠানে, কিন্তু আমার যিনি অতিথি আছেন তিনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে আসছেন, তাকে আবারও দেখা যাবে ভবিষ্যতে। নাজার চৌধুরী, আই এম অ্যাকচুয়ালি আস্কিং অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট প্রসেস অফ ইউটিউব মনিটাইজেশন অফ বাংলাদেশ। আই ডোন্ট নো whether it is a part of your job or not, just to know. আমি ঠিক এটা এক্স্যাক্টলি জানি না যে কিভাবে এই মনিটাইজড যে কারেন্সি সেটা কিভাবে এনক্যাশ করা যায়। আই এম শিওর এটা এটা করা যায়, কারণ বাংলাদেশে অনেক ইউটিউবার তো এই মনিটাইজেশন দিয়েই তাদের ডে টু ডে ইনকাম করে থাকে। সালেহ নোমান, ইউটিউবের অ্যাড দেখতে ভালো লাগছে না ভাইয়া, কিছু করা যায়? এই ব্যাপারটাতে আমি অবশ্যই এটার আনসার দিতে চাই। যে ইউটিউব আমরা এত বড় একটা সার্ভিস যেহেতু একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছি, সো ইউটিউবের নিশ্চয়ই ডেটা সেন্টার প্লাস ইঞ্জিনিয়ার অফিস এসব মেনটেন করতে তাদের তো কিছু খরচ তো হয়, তো তারা এই খরচটা কভার করে নিশ্চয়ই এই অ্যাডস থেকে। তো আমি জানি একটু যদি অ্যাড ইউজারদের জন্য বিরক্তিকর, বাট এটাই একমাত্র উপায় যে ইউটিউব ফ্রি অ্যাজ এ ফ্রি প্রোডাক্ট বিলিয়ন্স অফ ইউজারের কাছে পৌঁছে দেওয়ার। সো ফ্রি প্রোডাক্ট ইউজ করতে গেলে হয়তো আমাদের একটু অ্যাড সহ্য করতে হবে, অথবা আরো উপায় আছে। ইউটিউবে মিউজিক এন্ড প্রিমিয়াম ভার্সন আছে, তো সেটাতে সাইন আপ করলে ইউটিউব থেকে অ্যাড থেকে মুক্তি পাওয়া যেতে পারে আর কি। রোমেল ইসলাম তিনি বলেছেন, সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করছি দেশের উন্নয়নে বন্ধু তোমার মেধা মননের উৎকর্ষ আরো শানিত হোক, দোয়া রইল। উনি অনেক সুন্দর মতামত দিয়েছেন। তানবীর আসগর তানবীর, অল দ্য বেস্ট। আমরা কথা বলছিলাম এই সময় গুগলে ক্যারিয়ার নিয়ে, একই সঙ্গে আমরা কথা বলছিলাম করোনা কালে যারা গুগলে কাজ করছেন, আইটি বিষয়ে কাজ করছেন, তারা কিভাবে কাজ করছেন। আমি একটু আমার অতিথির কাছে আরেকটু জানতে চাই যে এই যে করোনার সময় কাজ করছেন, অনেক ফ্রিল্যান্সার আছেন যারা বাড়িতে বসে কাজ করছেন। হয়তো বাড়িতে বসে আইটি কাজ করা সম্ভব, কিন্তু অফিস আদালত যেহেতু বন্ধ, কাজের ক্ষেত্র কমে গিয়েছে, সেক্ষেত্রে কি সরকারি কোনো প্রণোদনা দেওয়া হচ্ছে? বিশেষ করে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই জানতে চাচ্ছি, আপনি যেহেতু সেখানে আছেন আপনি বলতে পারবেন সে বিষয়ে। এখানে স্পেসিফিক্যালি ফ্রিল্যান্সারদের জন্য কোনো কিছু আছে কিনা আমি বলতে পারছি না, বাট কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা করেছে যে এখানে যাদের ইনকাম লোয়ার ব্র্যাকেটে তাদেরকে স্টিমুলাস প্যাকেজ নামে একটা আর্থিক প্রণোদনা তারা অলরেডি দিয়েছে, আই গেস $1200 মতো। তো এটা যাদের যারা লোয়ার ইনকাম ব্র্যাকেটে পড়ে থাকে তাদের জন্য
ইনসেন্টিভ রয়েছে আর কি। কিন্তু আমি ঠিক ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এরকম কোনো কিছু আছে কিনা আমি জানি না, আমার জানা নেই। আমাদের আসলে জানা নেই এরকম কোনো কিছু দেওয়া হচ্ছে কি না। বাংলাদেশে তো এখনো পর্যন্ত শুনিনি সেরকমের কোনো প্রণোদনা দেয়া হচ্ছে। আমরা আসলে কথা বলতে, বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হাফিজ আল আসাদ তার মতামতটি দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। ওয়ার্ল্ডের বড়, বড় কোম্পানিতে কাজ করে যেতে চাও নাকি নিজের মতো নিজের একটা বিজনেস গুছিয়ে নিতে চাও? আপনাকে একদমই এটি ব্যক্তিগত প্রশ্ন করেছেন উনি। যে আপনি বড়, বড় হ্যাঁ, কোম্পানিতে কাজ মানে করবেন নাকি নিজের একটা বিজনেসে চলে আসবেন? হুম, নিজের মতো বিজনেস আসলে ব্যাপারটা মানে অনেক কঠিন আরকি। আমি যেই আমার প্রফেশন সেটা কিন্তু ডিফারেন্ট। মানে হুম, হুম, entrepreneurship হুম, যদি হুম। বলেন সেটা ডিফারেন্ট। সো সেখানে অনেক ধরনের আরো অনেক স্কিল লাগবে। পিপল স্কিল, আ পিপল ম্যানেজমেন্ট স্কিল লাগবে। সো হ্যাঁ, অবশ্যই ইচ্ছা তো আছে যে নিজের মতো একটা নিজের বিজনেস থাকবে। এ ধরনের ইচ্ছা তো সবাই দেখে থাকে। কিন্তু আমি আমরা জানি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সময় একদম শেষ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অনেক দর্শক, অনেক যারা এই বিষয়ে ক্যারিয়ার গড়তে চান তারাও কথা বলছিলেন আমাদের সঙ্গে। দর্শক আমি বলে নিতে চাই উম আজকে শেষ রোজা ইউরোপ, আমেরিকাতে এবং সৌদি আরবেও কালকে ঈদ হবে। বাংলাদেশে ঈদ হবে আগামী পরশুদিন। এবার ঈদে আসলে প্রধান উপজীব্য হচ্ছে যদি আমরা বেঁচে থাকি সেটাই হচ্ছে বড় উপহার। আমরা আসলে ঘরে থেকে নিরাপদে থাকবো, ঈদটি উদযাপন করব। আমাদের ভবিষ্যতে যে ঈদগুলো আসবে সে সময় হয়তো আমরা সবার সঙ্গে মিলে মিশে শেয়ার করে ঈদ করতে পারবো। সেজন্য এই ঈদে আমরা ঘরে থাকবো, নিরাপদে থাকবো। আপনাদের সবাইকে অনেক, অনেক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য এবং আজকে আমার সঙ্গে যিনি অতিথি ছিলেন তাকেও অনেক ধন্যবাদ। তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। কালকে আবার দেখা হবে সবসবেরির আরেকটি নতুন অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।